হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিত্রা আর আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সো থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই গিয়েছেন আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব অন্নপূর্ণা মন্দিরে। কিন্তু আজকে কিন্তু আমি একাই যাচ্ছি। সো পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি অন্নপূর্ণা মন্দির যাওয়ার জন্য, কিন্তু আমি টোটো কিছুই পাচ্ছি না। সো এই হচ্ছে রামকুণ্ড সরোবর। আমরা যেই হোটেল তো না যেখানে রয়েছি ওটার পাশেই কিন্তু এই রামকুণ্ড সরোবরটা রয়েছে। তো যেহেতু কোনো অটো টোটো পাচ্ছিলাম না, অনেকটাই কিন্তু আমি হেঁটে হেঁটেই গিয়েছি। আর হেঁটে হেঁটেই কিন্তু মেন রাস্তাতে যাওয়ার পর ওখান থেকে একটা টোটো ধরে নিয়েছিলাম। এই যে এখন পৌঁছে গেছি গদলিয়া মার্কেট। সো ফাইনালি আমি কিন্তু এখন গদলিয়া মার্কেটের সামনে, মানে চকটা যেটা রয়েছে, আর এই দিক দিয়ে কিন্তু ওই বিশ্বনাথ মন্দিরের রাস্তাটা কালকে যে দিক দিয়ে গিয়েছিলাম। সো এখান থেকে কিন্তু আমি রিক্সা পেয়ে গেছি। অন্নপূর্ণা মন্দিরের যে দুয়ারটা রয়েছে ওই গেটটার সামনে পৌঁছে দেবে। মেন যে গদলিয়া চকটা রয়েছে ওখান থেকে কিন্তু এই অন্নপূর্ণা মন্দিরটা মোটামুটি 1.5 কিলোমিটার মতো পড়ে। তো এখান থেকে রিক্সা যদি আপনারা ধরেন ওই 50 টাকার মধ্যে আপনাদেরকে পৌঁছে দেবে। তো রিক্সাওয়ালা কিন্তু আমাকে হচ্ছে এই গেট নাম্বার 1-এর সামনে নামিয়ে দিয়েছিল। তারপর কিন্তু এই ছোট্ট গলি দিয়ে আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম মন্দিরের দিকে। কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছিল, ওখানে ফোনটা যেহেতু অ্যালাউড ছিল না, আমি বাইরে রেখে তারপর গিয়েছিলাম। আর আমি যে দিক দিয়ে ঢুকেছিলাম আর যে দিক দিয়ে বেরিয়েছিলাম, দুটো গেট যেহেতু আলাদা ছিল, আমার কিন্তু খুবই কনফিউশন হয়েছে। কারণ আজকে প্রথম দিন ছিল, খুব কিন্তু কনফিউশন হয়েছে। আমি কিন্তু দোকানও হারিয়ে ফেলেছিলাম। যাই হোক, ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। এখানে কিন্তু এই অন্নপূর্ণা মন্দিরের তরফ থেকেই এই রাস্তাটার মধ্যে কিন্তু এই মশালা ছাঁচ দিচ্ছিল। আর এই ছোট্ট ছোট্ট গলির ভেতর দিয়ে কিন্তু প্রচুর খাবার দোকান ছিল, আর অনেক কিন্তু দোকানও ছিল, শাড়ি গয়না কাটি সব কিছুর দোকান কিন্তু এখানে ছিল। আর এই গলিতেই কিন্তু আপনার বিশ্বনাথ মন্দিরেও যেতে পারবেন। এই হচ্ছে গেট নাম্বার 1। সো ফাইনালি আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর এই অন্নপূর্ণা মন্দিরে পুজো দেওয়ার সময় কিন্তু মোবাইলটা ভেতরে নিয়ে যেতে দেয়নি, বাইরেই ছিল ফোন। আর পুজোর সাথে কিন্তু আমি ভোজটাও পেয়েছিলাম। তো আমার খুবই ভালো লাগছে, প্রসাদ তো খুবই ভালো ছিল। তো এখন আমি যাচ্ছি গদলিয়া মার্কেটে আবার। আর এই অন্নপূর্ণা মন্দিরে কিন্তু ঢোকার জন্য এই গেট নাম্বার 1 দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে, যেটা কি আমি আগেও বললাম। আর এই মন্দিরে কিন্তু সকালে 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই প্রসাদটা, যেটা ফ্রি ভোজটা দেয়, সেটা কিন্তু দেয়। সো আর রোজই দেয়, মোটামুটি 5 থেকে 6 হাজার লোক কিন্তু রোজ এখানে খায়। প্রচুর কনজাস্টেড হয়ে, মানে ভেতরের রাস্তাটা কিন্তু গিয়েছে, শান্তিটা সেটা কিন্তু আলাদা রকমই। আর ভেতরে মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু আলাদা একটা 100 টাকার চার্জেস রয়েছে। যদি আপনারা খালি দর্শন করতে চান তাহলে কিন্তু ওখানে কোনো চার্জেস নেই, দর্শন করে আপনারা বেরিয়ে করতে পারেন। কিন্তু ভেতরে যদি নিজের নাম গোত্র এইসব দিয়ে আপনারা পুজো দিতে চান তাহলে কিন্তু 100 টাকা আপনাদেরকে দিতে হবে। তো আমি ওই 100 টাকা দিয়ে পুজো দিয়েছিলাম, ভীষণ ভালো লাগলো পুজো দিয়ে, মনটাও শান্তি হয়ে গেলো। শুধুমাত্র একটা আফসোস থাকলো যে ওর সাথে আসতে পারলাম না, আমাকে একাই আসতে হলো। যাই হোক, সো এখন আমি গদলিয়া মোড়ে পৌঁছে গেছি, মানে চকটা যেটা রয়েছে। সো এখানে একটু মার্কেটটা এক্সপ্লোর করবো। এই কিন্তু গদলিয়া মার্কেট, মানে রোজই কিন্তু আমি এদিক দিয়ে যাওয়া আসা করছি। প্রচুর ভিড় কিন্তু আজকেও রয়েছে। আমি ভেবেছিলাম শনি রবিবার হয়তো বেশি ভিড় থাকে। হ্যাঁ সত্যি তো, ওই দুদিন একটু বেশি ভিড় থাকে, কিন্তু আজকেও কিন্তু ভিড় কম নেই। আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু 2-2:30 মতো বাজে, আর এই যে ভিড়। আর এই দিক দিয়ে কিন্তু ওই দশাশ্বমেধ ঘাটের যে রাস্তাটা, ওটা কিন্তু এই দিক দিয়েই রয়েছে। বানারসের অনেকগুলো বড় মার্কেটের মধ্যে এটা কিন্তু অনেক মানে একটা মেন অ্যাট্রাকশন বলতে পারি। সো সারাদিন কিন্তু আমাকে একা হোটেলেই বসে থাকতে হতো। এর থেকে মনে হয় এই বেরিয়ে পড়ার পর আমার কিন্তু ভীষণই ভালো লাগছিলো। আর ওই মন্দিরে পুজো দেওয়ার পর তো আরোই ভালো লাগছিলো। এখন এই মার্কেটেই ঘুরে বেড়াচ্ছিলাম, আর তারপর কিন্তু আমি ওই ঘাটের দিকেও চলে গিয়েছিলাম। আর এই মার্কেটে কিন্তু প্রচুর ভ্যারাইটির জিনিসপত্র কিন্তু খুব কম দামে পাওয়া যাচ্ছিলো। আর আজকে গরমটাও কিন্তু ভালোই ছিল। সো আমি হাঁটতে কিন্তু এই ঘাটের সামনে চলে এসেছি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে, এখানে অনেকগুলো ঘাট রয়েছে, কিন্তু এই দশাশ্বমেধের যে ঘাটটা, এটা কিন্তু অনেক ফেমাস এখানে। সেখানেই চলে এসেছি, কিছুক্ষণ আমি এখানেই বসবো। হাওয়াটা ভীষণ ভালো আসছে এখানে। গরম তো প্রচুর রয়েছে, কিন্তু এখানে হাওয়াটা এতটা ভালো। সো এখানে কিছুক্ষণ বসে তারপর আমি হোটেলে ফিরে যাব। আর বিকেলবেলাও চলে আসলে আবার আমাদের বেরোনোরও প্ল্যান আছে, দেখা যাক আজকে কোথায় যাই।
সো আমি কিন্তু পৌঁছে গিয়েছি ঘাটে। আর এই জায়গাটাতেই কিন্তু সন্ধ্যেবেলার আরতিটা কিন্তু হয়। সো অনেকক্ষণ তো আমি ওখানেই বসে হাওয়া খাচ্ছিলাম, কিন্তু তারপর সবাইকে বোটে যেতে দেখে আমারও কিন্তু খুব ইচ্ছে করছিল। যদিও একটু ভয়ও লাগছিল, কারণ একা একাই ছিলাম। তারপর ভাবলাম ধুর চলেই যাই। কারণ আজকে কিন্তু এই বোট রাইডের যে দিনের বেলার চার্জেসটা অনেকটাই কম ছিল। আজকে বলে না, এই দিনের বেলার চার্জেসটা কিন্তু অনেকটাই কম থাকে। আমি কিন্তু মাত্র 50 রুপিসে চলে গিয়েছিলাম। আসলে পুরো বোটটা ভরেই গিয়েছিল। সো ওরা আমাকে বারবার জিজ্ঞেস করছিল যাবেন কি না, যাবেন কি না। আমি বলেছিলাম 50 রুপিস দিলে তাহলে যাব। সো ওরা বলল ঠিক আছে। তো আমি 50 রুপিস দিয়ে কিন্তু চলে গিয়েছিলাম। এমনি সময় কিন্তু মানে সন্ধ্যার দিকে বা ভোরবেলার দিকে যদি আপনারা বোট রাইড করেন, তখন কিন্তু ওই পার পারসন 200 থেকে 250 টাকা কিন্তু পড়বে। আর যদি আপনারা পার্সোনাল বোট নিতে চান, যে খালি আপনারাই থাকবেন বোটে, তাহলে কিন্তু 1600 থেকে 1700 টাকা ওরা বলে। কিন্তু বার্গেনিং করলে কিন্তু অনেকটাই কমে আপনারা কিন্তু রাইড করতে পারবেন। আর এই বোট রাইডগুলো কিন্তু আপনারা যদি ওঠেন, ওরা কিন্তু পুরো 40টা ঘাট এই বোটে ঘোরায়। আর প্রত্যেকটা ঘাটের ব্যাপারে কিন্তু ডিটেলসে আপনাদের সাথে ডিসকাসও করে। আর ভিউটাও কিন্তু দারুণ লাগছিল। আর এই যে ঘাটটা আপনারা দেখছেন, এটা কিন্তু খুব 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 ফেমাস একটা ঘাট। এই ঘাটটার নাম কিন্তু মণিকর্ণিকা ঘাট। এখানে কিন্তু এই চিতার আগুনটা কিন্তু সারাক্ষণই জ্বলতে থাকে, সে বৃষ্টি হোক, ঝড় হোক বা যাই হোক। মানে এখানে বলা হয় যে এই ঘাটে যদি কাউকে মুক্তি দেওয়া হয়, তাহলে কিন্তু তার পুনর্জন্ম আর হয় না। বাইরে থেকে প্রচুর লোক কিন্তু এই মণিকর্ণিকা ঘাটে নিজেদের প্রিয়জনকে দাহ করার জন্য আসে। আর অনেকে কিন্তু নিজেদের শেষ সময়টা যখন বুঝতে পারে, তখন কিন্তু অনেক দিন আগে থেকে এখানেই এসে থেকে যায়, যাতে তার শেষ কৃত্যটা এখানেই হতে পারে। সো ফাইনালি এখন কিন্তু আমি হোটেলে ফিরে যাচ্ছি। তার আগে আমি কিন্তু একটু লাস্সি খাবো। মাঝখানে আমি প্রচুর জুস এগুলো খেলাম, কিন্তু শান্তি পাচ্ছি না। তো লাস্সি খাওয়ার জন্য এখানে প্রচুর ঠান্ডায় এরকম দোকান রয়েছে, তো ওগুলোর মধ্যেই কোনো একটাতে আমি যাবো। প্লাস এই লাস্সি খেয়ে আমি কিন্তু চলে গিয়েছিলাম হোটেলে ফেরত, ওই গেস্ট হাউসে ফেরত। আমাদের গেস্ট হাউসের নাম ছিল প্রকাশ গেস্ট হাউস, যেটা একটু দূরে ছিল ওখান থেকে। ফাইনালি আমি কিন্তু চলে আসছি হোটেলে। আর ভীষণ ভীষণ টায়ার্ড লাগছে, এখন একটু ফ্রেশন আপ হয়ে নেবো। আর মোটামুটি এখন 5টা বেজেই গিয়েছে, হয়তো একটু পরেই ও চলেও আসবে, তারপর আবার রেডি হয়ে বেরোবো। সো দেখাবে আবার পরের ব্লগটাতে। সো এই ছিল আমার বেনারসে একা একা এক্সপ্লোর করার একটা দিন, যেটা কিনা আমি ভীষণভাবে এনজয় করেছি। এই অন্নপূর্ণা মন্দিরে কিন্তু আমার ভীষণভাবে ইচ্ছা ছিল পুজো দেওয়ার, আর গিয়ে কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। আর তারপর যে বোট রাইডটা করেছি, ওটা তো দারুণ ছিল। ওখানে ক্যামেলসও আমি দেখতে পেয়েছি, মানে এই পার থেকে ওই পারে গিয়ে এই ক্যামেলসগুলো দেখতে পেয়েছি। আর অনেকে কিন্তু এই পারে এসে চানও করছিল, মানে এই পারেই কিন্তু ওই ক্যামেল এইসব ছিল। আর হর্সও কিন্তু ছিল, ওগুলো রাইডও আপনারা চাইলে কিন্তু ওখানে করতে পারেন। পার পারসন 100 টাকা করে ওরা কিন্তু চার্জেস নিচ্ছিল। সো যদিও আমি নামিনি, আমি বোট থেকেই প্রত্যেকটা ঘাটের ডিটেলসগুলো শুনছিলাম। আর ওটাই কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এই মণিকর্ণিকা ঘাটের যে পুরো হিস্ট্রিটা দারুণ লেগেছিল আমার। আর ওখানে সামনে থেকে যখন আপনি ঘাটে ওই জিনিসগুলো দেখবেন, সেটা কিন্তু আলাদাই একটা অনুভূতি। আগে কিন্তু শুনেছিলাম সবার মুখে, কিন্তু এসে কিন্তু বুঝতে পারছি বেনারস কিন্তু সত্যি এমন একটা জায়গা যে আপনি না চাইলেও মনের শান্তি কিন্তু এখানে খুঁজে পাবেন। তাই একবার হলেও সুযোগ পেলে এই বেনারসে আসার চান্স কিন্তু মিস করবেন না। কারণ এই ভিডিওতে শোনার থেকে সামনে এসে যে এক্সপিরিয়েন্সটা, সেটা কিন্তু আলাদাই। সো যাই হোক, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।